4 বছর পর আমার ছেলেবেলার বন্ধু পিন্টু এসছে আমার বাড়ি। ও এখন প্রবাসের বাসিন্দা। কথায় কথায় গল্প হলো অনেক। সন্ধে হতেই লোডশেডিং আর বাইরে তুমুল ঝড় বৃষ্টি। পিন্টু বলে উঠলে, আহা, এমন আবহাওয়া এমনি গাখানা ছমছমিয়ে ওঠে রে, একটা ভূতের গল্প হবে নাকি? এই রে, এখন আবার তুই তেনাদের নাম নিলি? চুপ কর তো, এসব ভূত টুত বলে কিছু হয় না, ওগুলো সব বুঝলো কি? ও তাই বুঝি, বেশ, তবে তোকে একটা ঘটনার বিবরণ দিই, শুনবি? ও ভূতের গল্প তো, শোনা শোনা, এক্ষুনি শোনা, আমি তো শোনার জন্যই বসে আছি। গল্প না সত্যি সেটা শোনার পরেই না হয় বিচার করিস। ঠিক আছে, বেশ, তাহলে শুরু কর, ছটফট শুরু কর দেখি। ঘটনাটা বছর দেড়েক আগের। মালদার নিকটবর্তী গ্রামের নির্জন এক রাস্তা ধরে চলেছি রিকশায় করে। তুই তো জানিস পেশা আমি গায়ক। পাড়া গাঁয়ের বিভিন্ন ফাংশনে গিয়ে বেড়াই, কখনো কিশোর কুমার, আবার কখনো হেমন্ত। তবে আজকাল চ্যাংড়া যুবকদের আবদার রাখতে ডিস্কো গানও গাইতে হয়, নইলে টাকা দেওয়া নিয়ে বিজয় ঝামেলা। তারা চায় এমন গান গাইতে হবে যাতে তারা ভূতের নৃত্য করতে পারে। তো এসব হাবিজাবি ভাবতে ভাবতে এগিয়ে চলেছি। হঠাৎ মনে হলো, এই রে, এই ঘুটঘুটে অন্ধকার রাস্তায় আমি তেনাদের নাম নিয়ে নিলাম। রাম 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 রাম, কি যে হবে এখন কে জানে। সেদিন এক যাত্রাপালায় গান গাইতে যাচ্ছিল। হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত শোনালেও তখন কিছু করার ছিল না আর কি। অনেকদিন কোনো অনুষ্ঠানে ডাক পাচ্ছিলাম না, তাই টাকা পয়সার একটু টানাটানি এমনিই চলছিল। হঠাৎ একদিন, হ্যালো হ্যালো, আপনি কি নিত্যানন্দ আইচ কথা বলছেন? বলছি। আমি বেস্ট অপেরা শো যাত্রাপাটির ম্যানেজার বলছি। হ্যাঁ বলুন। দাদা, যাত্রায় কয়েকটা গীতিনাট্য গেয়ে দেবার জন্য আপনাকে ফোন করলাম। আমাদের যাত্রাপাটির আগামী শো মালদা শহর থেকে বেশ কিছুটা ভেতরে একটা গ্রামে হবে। না না দাদা, যাত্রাপালায় গান গাইতে আমি পারবো না। বিশ্বাস করুন দাদা, একেবারে মারা পড়ে যাবো। যে ছেলেটা বিবেকের পাঠ করে সে ভারী অসুস্থ হয়ে পড়েছে। আপনি যদি হেল্প না করেন পাবলিক আর আমাদের আস্ত রাখবে না দাদা। বুঝলো, কিন্তু টাকা পয়সা? আহা, ও নিয়ে ভাববেন না, আপনার যা ডিমান্ড সব পাবেন। আপনি শুধু আজ বেরিয়ে পড়ুন, পরশু প্রোগ্রাম। গীতিনাট্যটাও তো কিছু মুখস্থের ব্যাপার রয়েছে। বুঝলাম, কিন্তু আজ এখন বেরোলে হাওড়ায় গিয়ে ট্রেন ধরে মালদা পৌঁছতে তো রাত হয়ে যাবে। কোনো ব্যাপার নয়, রাত হলেও কোনো সমস্যা নেই, আমরা একটা রিকশা পাঠিয়ে দেব, সে আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ফোন রেখে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন পেতে সমস্যা হলো না, সব ঠিকঠাকই চলছিল। গন্ডগোলটা বাঁধলো ঘন্টা খানেক পর। ট্রেন দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায়। একজন প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করতেই উত্তর এলো, বর্ধমানের আগে ট্রেন অবরোধ চলছে, তাই সব গাড়ি পরপর দাঁড়িয়ে, অবরোধ না উঠলে কোনো গাড়ি ছাড়বে না। কথাটা শুনে হকচকিয়ে গেলাম। কত রাত হবে পৌঁছতে কে জানে। তৎক্ষণাৎ ম্যানেজারকে ফোন করার সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ দাদা, আমি বলছি, বিপদে পড়েছি যে বড়। ট্রেন অবরোধ চলছে এখানে, কখন ছাড়বে গাড়ি কোনো ঠিক নেই। আদৌ কত রাতে পৌঁছবো কিচ্ছু জানি না। আপনি কিছু চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। যত রাতই হোক আমাদের রামু ঠিক রিক্সা নিয়ে আপনাকে স্টেশন থেকে তুলে নেবে। ও আপনি কিচ্ছু ভাববেন না। তবে 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 আবার কি? তবে বলছিলাম যে মালদায় আর নেমে লাভ নেই, বুঝেছেন? ওখান থেকে অনেকটাই দূর হয়ে যাবে। আপনি বরং মালদার 2টো স্টেশন আগে নামবেন। ওখান থেকে মোটে 3 কিলোমিটার রাস্তা। ওহো, তাহলে তো ভালোই হলো, এটা আগে বলবেন তো। আসলে বুঝতেই পারছেন যাত্রাপালার এত চাপ না, সব গুলিয়ে যাচ্ছে। আরো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন ছাড়ল। যথারীতি স্টেশনে পৌঁছতে পৌঁছতে বেজে গেল রাত 12টা। প্ল্যাটফর্মে নেমে দেখি আমি একমাত্র যাত্রী যে ওই স্টেশনে নামলাম। পুরো স্টেশন চত্বর খাঁ খাঁ, কোথাও কেউ নেই। কেমন যেন গাটা শিরশিরিয়ে উঠল। ম্যানেজারকে ফোন করলাম, ফোন বেজে গেল।
ধরল না, যদিও এত রাতে ঘুমিয়ে পড়েছে বোধহয়। কি জানি, যদি রিক্সা না থাকে তাহলে আর এক সমস্যা। এই ভয়টাই মনের মধ্যে কাজ করছে। শেষে ভগবানের নাম জপতে জপতে বেরিয়ে এলাম স্টেশনের বাইরে। ভারী ব্যাগটা কাঁধে নিয়ে একটু এদিক ওদিক তাকাতে দেখলাম একটু দূরে একটা ঝাঁকড়া ঝোপের নিচে নিকষ কালো অন্ধকারে একটা রিকশার আবছা অবয়ব। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। ধীর পায়ে এগিয়ে গেলাম ওইদিকে। চালকেরও বলিহারি, প্ল্যাটফর্মের সামনে তাও টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। কোথায় সেখানে রিকশাটা দাঁড় করাবে তা না, এই অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে। রিকশার সামনে গিয়ে দেখি কেউ নেই। এ কি মুশকিল হলো রে বাবা, রাত বিরেতে লোকটা রিকশা রেখে গেল কোথায়? হ্যান্ডেলের উপর বাঁধা হর্নটা সজোরে টিপতে লাগলাম, যদি শব্দ শুনে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর আপাদমস্তক মুড়ি দিয়ে একজন ঝোপ থেকে বেরিয়ে এলো। বাবু, আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন বোধহয়? হ্যাঁ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানো? এই নির্জন অপরিচিত অঞ্চলে কাউকে চিনি না, কিছু জানি না, এরকম দুম করে কোথায় চলে গিয়েছিলে? বাবু রাগ করেন না, দাঁড়াইছিলাম, হঠাৎ পাইল গিয়া, তাই একটু সারতে গিয়েছিলাম, কিছু মনে করেন না। উঠে পড়ুন, উঠে পড়ুন। ঠিক আছে ঠিক আছে, এখন চলো। উঠে বসলাম রিকশায়। ইতিমধ্যে ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। বেশ কিছুক্ষণ রিকশা চলল। লেট মি গেস, এই রিকশা চালকটাই আসলে ভূত, তাই তো? বাবা বাবা বাবা, অমনি বুঝে গেলি। তাহলে আর কি, গল্প শেষ? না 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 ভাই, মজা করছিলাম, তুই কন্টিনিউ কর। হ্যাঁ, আমি ভাবলাম ম্যানেজার বাবু নিশ্চয়ই কোনো বাজে লোককে পাঠাবে না, এইটুকু তো ভরসা করাই যায়। তাও অন্ধকার রাতে আমার বেশ ভয় করছিল। কখন থেকে রিকশা চলছে, ফোনের ব্যাটারির চার্জ ইতিমধ্যেই শেষ। একবার রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আর কত দূর ভাই? এই যে বাবু, আর একটুক্ষণ, আপনি চিন্তা করবেন না, ঠিক জায়গা মতো আমি ঠিক পৌঁছে দেব। এরপর যদিও আমার চিন্তা বিন্দু মাত্র কমল না। পথে কোথাও কোনো জনবসতির চিহ্ন দেখতে পেলাম, শুধু কিছু ঝোপঝাড় আর ক্ষেত। আরো কিছুক্ষণ চলার পর দূরে দেখলাম একটা মাঠের মধ্যে সূক্ষ্ম আলোর রেখা। এতক্ষণে আলো দেখে মনে একটু বল পাওয়া গেল। যাক, মনে হচ্ছে গন্তব্যের কাছাকাছি এসে গেছি। আরো একটু কাছাকাছি যেতেই একটা প্যান্ডেল চোখে পড়ল। ঢোকার মুখে কয়েকজন দাঁড়িয়ে, পাশে বাঁশের খুঁটিতে একটা হ্যাজার্ড চলছে। প্যান্ডেলের কাছাকাছি যেতে রিকশার লোকটা বলে উঠল, বাবু আমরা এসে গেছি, নেমে পড়ুন, সব ভাই আপনার জন্য অপেক্ষা করছে। প্যান্ডেলটা দেখে হঠাৎ খটকা লাগলো মনে, কেমন যেন বিয়ে বাড়ির প্যান্ডেল লাগছে। আমি রিকশার লোকটাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, প্যান্ডেলটা দেখে কিরকম বিয়ে বাড়ি মনে হচ্ছে না? আরে বড়েছে যে, ওদিকে দেখ। ওই লোকগুলোর কথায় আশ্চর্য হয়ে গেলাম। মানে বেস্ট অফিসারও কোথায়? কি ব্যাপার কি, তুমি আমায় কোথায় নিয়ে এলে? রিকশার লোকটার ভাবগতিক ঠিক না দেখে বললাম, ছাড়ো, তোমায় আর আমায় নিয়ে যেতে হবে না, যত সব ভুলভাল জায়গায় নিয়ে এসছো, আমি নিজেই চলে যাচ্ছি। যাচ্ছেন কোথায় বাবু? বারবার বিয়ে করতে এসে পালিয়ে যাবেন ভেবেছেন? তা তো হতে পারে না বাবু। এসব কি? এই তুমি কে? ওরে বাবা, এসব কি হচ্ছে? বাঁচাও! হঠাৎ একটা দুদুনিতে জ্ঞান ফিরে এলো আমার। দেখি চারজন কঙ্কালসার চেহারার হাতের উপর আমি শুয়ে আছি। কোথাও একটা নিয়ে চলেছে আমায় তারা। আমার পরনে পাজামার পাঞ্জাবি। এ কি কখন পরিবর্তন করলাম আমার পোশাক? সব
শক্ত করে ধরে রেখেছে আমাকে ওরা, একটুও নড়তে চড়তে পারছি না। কান্না পেল আমার। এই অজপাড়া গায়ে গান গাইতে এসে কি আজও বিপদে পড়লাম এখন। এদিকে সেই যাত্রাপাটির কোনো খোঁজ নেই। শেষে ভূতেদের খপ্পরে পড়লাম। কি অবস্থা, কি অবস্থা! পুরো প্যান্ডেল জুড়ে আলো আধারির খেলা, সব জায়গায় হ্যাজাক চলছে, যেন মনে হচ্ছে আজ থেকে 50 বছর আগেকার একটা বিয়ে বাড়িতে পৌঁছেছি। খুব ভয় হচ্ছে এবার, কি করতে চলেছে এরা আমার সাথে। ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। এই শুনছিস, বর যে কাঁদে, কাঁদতে দে কাঁদতে দে। আমার মেয়েটাকে যখন কাঁদিয়েছিল মনে ছিল না ওর? আমি শুনে আরো জোরে কেঁদে উঠলাম। কাকে কবে কাঁদিয়েছিলাম কিচ্ছু মনে পড়লো না। কি দোষে আমার এত বড় শাস্তি হতে চলেছে তাও জানি না। জোর করে আমায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল বিয়ের মণ্ডপে। যেদিকে তাকাচ্ছি কোনো মানুষ নেই, শুধু সাজগোজ করে কতগুলো কঙ্কাল দাঁড়িয়ে। আমি গিয়ে দাঁড়াতেই কোণে এলো 4টে কঙ্কালের কোলে চেপে। চারদিকে সবাই উলুধ্বনি দিচ্ছে, চারিদিকে একটা উৎসবের মেজাজ। এত জোরে চারদিকে শব্দ হচ্ছে যে আমি নিজের কান্নার আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি না। কোণে মুখের থেকে পান পাতা দুটো সরাতেই দেখলাম একটা কঙ্কাল হাসি হাসি মুখে, নাকে নোলক, মাথায় টিকলি, কানে কান পাশা করে তাকিয়ে আছে। কোন দিকে তাকিয়ে আছে তা অবশ্য বোঝা গেল, কারণ চোখের কোটরগুলো পুরো ফাঁকা, এপার ওপার সব দেখা যাচ্ছে। তারপর একটা শুকিয়ে যাওয়া ফুলের মালা, দুটো হার সর্বস্ব হাত দিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমি আর নিজেকে সামলাতে পারলুম না। ও মা গো, ও মা গো, বাঁচাও, বাঁচাও! ওই যে স্যার, দেখুন দেখুন, মাঠের মধ্যে কে যেন একটা উল্টে পড়ে আছে। হ্যাঁ তাই তো। এই গাড়িটা ওদিকে ঘোরাও। স্যার, এখনো তো নিঃশ্বাস পড়ছে দেখছি। দেখুন তো ম্যানেজার বাবু, এই লোকটি আপনাদের নতুন গায়ক কিনা? আমি তো ওনাকে কখনো সামনে থেকে দেখিনি, তবে ছবিতে যেটুকু দেখেছি তাতে মনে হচ্ছে এই সেই ব্যক্তি। কনস্টেবল, কনস্টেবল। হ্যাঁ স্যার। যাও তো গাড়ি থেকে একটু জল নিয়ে এসো, মুখে চোখে ছিটিয়ে দাও না, দেখি যদি জ্ঞান ফেরে। আচ্ছা স্যার। আমি কোথায়? আমায় বাঁচান দয়া করে। হ্যাঁ হ্যাঁ, আমরা এসে গেছি তো। আপনি চিন্তা করছেন কেন? কি হয়েছিল? আপনি এখানে কি করে এলেন? একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। আপনারা মানুষ তো। আপনি কি মশকরা করছেন আমাদের সাথে? আপনাকে ফোন করে যোগাযোগ করতে না পেরে ম্যানেজার বাবু আমাদের শরণাপন্ন হন, যাতে আপনাকে খুঁজে বের করতে পারি। সে থেকে সারা রাত ধরে খুঁজে বেড়াতে বেড়াতে আপনাকে পাওয়া গেল, আর আপনি এখন প্রশ্ন করছেন আমরা মানুষ কিনা। কি ব্যাপার বলুন দেখি, আপনি কি কোনো সমস্যায় পড়েছিলেন? হ্যাঁ, ঠিক ঠিক সমস্যায় পড়েছিলাম। কি ভয়ঙ্কর কাণ্ড! ওই পেঁচো ভূতটার সাথে আর একটু হলে আমার বিয়ে হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আপনারা এসে পড়লেন। বুঝলুম। ব্যাপারটা হলো, এখানেই পাশের এক গ্রামে আজ থেকে প্রায় 40 বছর আগে গ্রামের মোড়লের মেয়ের সাথে এক কলকাতাবাসী ছেলের বিয়ে ঠিক হয়। ছেলেটিও মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। মোড়ল বিয়ের জন্য সব আয়োজন করে। যখন বিয়ের দিন উপস্থিত হয়, সেদিন সকাল থেকে আর ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না। বিয়ে না হওয়ার দুঃখে মেয়েটি নিজের বাড়ির পুকুরে ডুবে আত্মহত্যা করে। মেয়ের শোকে পুরো পরিবারটি ছত্রাকখান হয়ে যায়। মোড়লের বউ পাগল হয়ে যান। একদিন এরকমই এক মাঠের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। আর মোড়ল নিজেও এই ঘটনার পর আত্মহত্যা করেন। এরপর থেকে সবাই বলে যে ওদের অতৃপ্ত আত্মাই নাকি এই অঞ্চলেই ঘুরে বেড়ায়।
কলকাতা থেকে কোনো অবিবাহিত ছেলে এলেই তাকে ওই আত্মারানাকেই তুলে এনে বিয়ের জন্য ছাদনা তলায় নিয়ে যায়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে কয়েকজনের সাথে। ওই গ্রামটাতেও এখন আর কেউ থাকে না, ভূতের গ্রাম হয়ে পড়ে আছে ওটাও এখন। আপনার ভাগ্য ভালো যে আমরা সময় মতো এসে পড়েছি, তাই আপনি প্রাণে বেঁচে গেলেন, বুঝলেন মশাই? আচ্ছা, তাহলে এই রিক্সা চালকটির কি ব্যাপার? আসলে আপনি হয়তো জানেন না এখনো। আপনার যে স্টেশনে নামার কথা ছিল আপনি তার একটা আগের স্টেশনে নেমে গেছেন। পরের স্টেশনে আমাদের রামু রিক্সা নিয়ে আপনার জন্যই অপেক্ষা করছিল, কিন্তু ট্রেন চলে যাবার পরও যখন আপনি নামলেন না তখনও আমাকে ফোন করে সব জানালো। তারপর থেকেই তো আমরা আপনার খোঁজ করে যাচ্ছি সবাই। আপনার ফোনটিও বন্ধ থাকার জন্য আপনার সাথে যোগাযোগই করতে পারছি না। ভাগ্যিস ভাগ্যিস আপনারা সঠিক সময় এলেন, নইলে যে কি হতো। কে কেমন লাগলো? পুরো থ হয়ে গিয়েছিলাম ভাই। সত্যি সত্যি এরকমটা ঘটেছিল নাকি তোর সাথে? বিশ্বাস তো করতে চাই না, তবে প্রিয় বন্ধুরা, কেমন লাগলো গল্পটি আমাদের লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও। মিশো অ্যাপটা ডাউনলোড করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করো। আর আমাদের গল্পের বিভিন্ন আপডেটস আর বিহাইন্ড দ্য সিনস পেতে ফলো করো আমাদের ইনস্টাগ্রামে, সেটিরও লিঙ্ক ডেসক্রিপশনে পাবে। এছাড়াও আমাদের সার্চ করে তো পেয়ে যেতেই পারো। আজকের জন্য গুড বাই।